প্রায় কোনো উচ্চাভিলাষ নয়, বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য। আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। On behalf of the Assembly, I wish to thank the Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আমরা কথা শুনছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি শেষ যে লাইনটি বলেছেন, আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি, ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকায় ক্রমাগতভাবে জোরদার যে জায়গাটি সেটি নিশ্চিত করতে চাইছে। আমরা এই নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এখন প্রকাশের নাম দিয়েছি আমরা বিশ্বজুড়ে বাংলাদেশ। এ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং সাখাওয়াত টিপু, তিনি কবি, লেখক এবং গবেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা পুরো যে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বাংলা ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য রেখেছেন তা নিয়ে আলোচনা করব। রাজনৈতিক বিশ্লেষণে আমি শেষ লাইনটি বলেছি, তার আগের ঠিক লাইনটিতে যে কথাটি উনি বলেছেন সেটি হচ্ছে মানুষের স্বাধীনতা, মর্যাদা, অধিকার সমুন্নত রাখার যে অভিপ্রায় সেটি কোনো উৎসববিলাসী নয়। এই লাইনটিতে কি পুরো যে আমরা বাংলাদেশে গত 1.5-2 মাসে একদম আমাদের আন্দোলন থেকে শুরু করে যেভাবে দেখে আসছি, আমরা যে বিষয়টি দেখতে চাই, মানুষ যে আকাঙ্ক্ষা করেন, সেই জায়গাটি কি আসলে এই একটি লাইনে কি প্রকাশ করে কিনা? যদি সাখাওয়াত টিপু স্যারকে দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে প্রথম জিনিসটা হচ্ছে যে স্বাধীনতা। এই স্বাধীনতাটা কার? শুধু কি মানুষের? এই স্বাধীনতা কি মনুষ্য সমাজের বাইরে যেসব প্রাণী জগৎ আছে তাদের? প্রাণী জগতের বাইরে আমাদের যে বস্তুগত জগৎ আছে, এই স্বাধীনতা কি তাদের? স্বাধীনতা আমরা যদি দেখি, হ্যাঁ, এই যে লিবার্টির কথা যখন বলি, এটা অনেক বিশাল ব্যাপার। আমরা মানে যখন স্বাধীনতা তখনই ঘটে মানুষ যখন তার ইচ্ছার অভিপ্রায়টা প্রকাশ করতে পারে, এটা এক ধরনের স্বাধীনতা। চিন্তার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটি জনগোষ্ঠী, একটি দেশের মানুষ কিভাবে বাঁচতে চায়, কিভাবে তার ভবিষ্যৎ নির্মাণ করতে চায়, সেটাও এক ধরনের স্বাধীনতা। এই স্বাধীনতার ক্ষেত্রে আমাদের এখানে সবচাইতে বড় বাধা, স্বাধীনতা তখনই নিশ্চিত হবে আমি যে স্বাধীনতাটা ভোগ করি বা সমাজের অপরাপর একই মানুষ যদি একই স্বাধীনতা ভোগ করে, তাহলে এই স্বাধীনতার যে অর্থবহ রূপ সেই জিনিসটা আমরা দেখতে পাবো। আমাদের আগস্টের আন্দোলনের সবচাইতে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল যে নানা ধর্ম, নানা বর্ণ, নানা পেশা, ছাত্র থেকে শ্রমিক থেকে খেটে খাওয়া মানুষ থেকে মজুর পর্যন্ত সবারই অংশগ্রহণ ছিল। এই যে তার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা কিসের বিরুদ্ধে ছিল? অন্যায়, অত্যাচার, অবিচার, লুটপাট এবং মত প্রকাশের স্বাধীনতা। তার যে অভিপ্রায়, আমরা যে অভিপ্রায়ের কথা বলি, প্রথম অভিপ্রায় কি একটা রাষ্ট্রের? সে যে ভোট দিতে পারে না, গত 15 বছর স্বাধীনভাবে সে জায়গাটা অর্জন করতে পারে নাই, যে ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে যে সর্বস্তরের মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের যে একটা বিজয় দেখতে পেলাম আমরা 5ই আগস্ট, সেটা হচ্ছে সে ইচ্ছার প্রথম স্বাধীনতা। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে কোনো অভ্যুত্থানের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, ফরাসি বিপ্লব থেকে, এবং আমরা যদি শ্রীলঙ্কার যে সর্বশেষ যে দেখলাম যে রাজা পাকসের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, একই জায়গায় দেখি আমরা দেখব যে এক ধরনের
মানে সমাজে অস্থিরতা তৈরি হয়। অর্থাৎ পূর্বের যে অবদমিত সমাজ তার পরবর্তী সমাজটা হচ্ছে অধিক মুক্ত সমাজ, এবং দুইটাই সমস্যাজনক। অধিক মুক্ত সমাজে কি ঘটে, যেমন আমরা দেখলাম লিঞ্চিংয়ের ঘটনা, যেটা মব জাস্টিস তথাকথিত, এবং আমাদের একজন উপদেষ্টাও বলেছেন, কিন্তু এটা মব জাস্টিস বলে পৃথিবীতে কোনো কিছু নাই। একজন মানুষ যতই অপরাধী হোক তাকে ধরে এনে রাস্তায় গণপিটুনি দিয়ে মারা হবে, এরকম দেশ আমরা চাই না। এই স্বাধীনতা আমরা চাই না। আমরা সেই স্বাধীনতা চাই যে প্রত্যেকেই, সে ভালো হোক মন্দ হোক, প্রত্যেকে ন্যায় বিচারটা পাবে। তার যে কি বলা যায়, তার যে নাগরিক হিসাবে বা দেশের জনগণ হিসাবে, ব্যক্তি হিসাবে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা সে ভোগ করবে, সে অধিকারের জায়গাটা যাবে। তো আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, গত প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়েছে, এত স্বল্প সময়ে যেহেতু পথটা চলতেছে, আমরা এই স্বাধীনতা কতদূর পর্যন্ত যাবে এটা এখন সঠিকভাবে নিরূপণ করতে পারবো না। যেহেতু এটা যে কোনো গাড়ি যখন গতির মধ্যে থাকে, কোন স্টপেজে গিয়ে থামবে এটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। ফলে আমরা স্বাধীনতার কী ধরনের ফল ভোগ করব, সেটা হচ্ছে আমাদের গন্তব্যটা কোন দিকে যাবে। এটা কি মানুষের অধিকারের প্রশ্নের দিকে থাকবে, যে ধরনের, যেমন ধরনের আমাদের এখানে নানা ধরনের কমিশন গঠন করা হয়েছে 6-7টার মতো, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, আমরা এখনো এইসব কর্মকাণ্ডের এখনো দৃশ্যমান চেহারা দেখতে পাচ্ছি না। ফলে আমরা ঠিক এখনো বলতে পারবো না যে আমাদের স্বাধীনতাটা এখন কোন পর্যায়ে আছে। তো অধিক স্বাধীনতা যেমন খারাপ, যেটা অন্যের স্বাধীনতা খর্ব করে, অন্যের স্বাধীনতা নিশ্চিত করতে পারে যখন, তখন হচ্ছে স্বাধীনতার মর্মমূলটা, তার অর্থবহ দিকটা সবচাইতে বেশি ভালো ফলদায়ক হয় একটা জাতির জন্য, একটা দেশের জন্য, একটা জনগোষ্ঠীর জন্য। আমরা এইখানে দেখলাম পাহাড়ে এক ধরনের অস্থিরতা দেখলাম, তারপর ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা দেখছি, এখনও দেখছি সামনে দুর্গাপূজাকে নিয়ে। তো আমাদের যেটা মানে চিন্তা, ধরেন একজন নাগরিক হিসেবে আমরা কি আশা করতে পারি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে। প্রথম কথা হচ্ছে যে এটার যে সকল অপরাধের জন্য দেশটা যে এত একটা কি বলা যায় অন্ধকার তলানিতে গিয়ে, খাদের কিনারে গিয়ে পৌঁছেছে, একটা গর্তের মধ্যে পড়েছে, তাদের যে বিচার প্রক্রিয়া, সে বিচার প্রক্রিয়ার এখনো আমরা স্বচ্ছ কোনো চেহারা দেখতে পাচ্ছি না। এবং যারা সত্যিকার অর্থে লুটপাটকারী, সত্যিকার অর্থে দুর্বৃত্তপনা, যারা মানুষ খুনের সঙ্গে জড়িত ছিল, যারা গুমের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার প্রক্রিয়াটা এখনো আমাদের কাছে দৃশ্যমান না। ফলে আমরা যে অধিকারের জন্য যে জায়গা থেকে যে এই লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ের দৃশ্যমান চেহারাটা আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। কিন্তু আমাদের প্রত্যাশা অনেক, আমাদের স্বপ্ন অনেক। এর মধ্যে হয়তো প্রফেসর ইউনূস সাহেব বলেছেন শান্তি, সৌহার্দ্য, মানবাধিকারের কথা বলেছেন, যে আঞ্চলিক যে সহযোগিতার ব্যাপার, বৈশ্বিক এবং আঞ্চলিক যে সহযোগিতা, সে সুন্দর জিনিসটাই উনি অ্যাড্রেস করেছেন। আমরা আশা করব সেই জায়গাটা আমরা এসছে। আমার সহকর্মী আছেন জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের এখানে, আমরা তার সাথেও কথা বলবো যে পুরো যে এই আন্তর্জাতিক যে পরিসরের মধ্যে যে ডক্টর ইউনূসের যাওয়া, সে যাওয়াটি আসলে কেমন। আমরা সবাই দেখেছি, সবার এক ধরনের আগ্রহ আছে বাংলাদেশের ব্যাপারে এই মুহূর্তে, অন্যান্য সময় কিন্তু আমরা এরকম দেখিনি। যদি ডক্টর জাহিদুর রহমানের কাছে জানতে চাই যে এই পরিষদে যে ধরনের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, সব দেশের যেরকম একটি আগ্রহ, সহায়তা করার আশ্বাস, চীন বলছে, ওই দিক থেকে কানাডা বলছে, সবাই এক ধরনের সৌহার্দ্যতা, যুক্তরাষ্ট্র তো বলছেই, সেটিকে কিভাবে দেখছেন, কেমন ভাইব আসলে দিচ্ছে, কতটা ইতিবাচক আমাদের জন্য সামনে? আসলে আমরা শান্তি চাই, মর্যাদাপূর্ণ একটি দেশ চাই, এটি সারা বিশ্বের কাছেই কিন্তু আমরা আমাদের এই মর্যাদাপূর্ণ একটি দেশের জায়গায় কিন্তু আমরা নিজেদেরকে দেখতে চাই। একটু বলবেন। ধন্যবাদ। ডক্টর ইউনূস আসার পর আমার মনে হয় অনেকগুলো পরিবর্তনের মধ্যে এটা একটা বড় পরিবর্তন, যে আমরা একটা রেসপেক্টেড কান্ট্রি হিসেবে দেখছি আমাদেরকে। একটু তুলনা করতে হয়, নাহলে ডিফারেন্সটা বোঝা যাবে না। ধরুন আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাইডেনের সাথে সেলফি তুলেছেন, এবং বাইডেন নিজ হাতে তুলেছেন বলে তার সময়কার মন্ত্রীরা স্ট্যাটাস দিয়েছেন, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার।
যিনি ঋষি সুনাকের সাথে একটা সোফায় বসে কুশল বিনিময় করছেন, এটাকে দ্বিপক্ষীয় বৈঠক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ওখানকার হাই কমিশনার খুবই বীর দর্পে উনি সাক্ষাৎকার দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি G20 সম্মেলনের সময় ঘাসের লন মারিয়ে আগে আগে আসতে চেয়েছেন, কারণ সামনে মোদি এবং বাইডেন আছে, তাদের সাথে যদি তাকে দেখা যায় ক্যামেরাতে। সো ওই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় আসলাম যেখানে বিশ্ব নেতারা র্যাদার আমাদের যিনি এখন সরকার প্রধান আছেন তার সাথে ছবি তুলতে চাইছেন। এটা আসলে নতুন না, এটা এই বলে না, ডক্টর ইউনূস যখনই ছিলেন তার সাথে কথা বলতে চাইছেন, তার সাথে সহযোগিতার কথা বলছেন। সো জাতি হিসেবে এটা দেখা আমাদের জন্য মানে একেবারে আত্মমর্যাদার তলানিতে থাকা একটা দেশ, যে দেশটা করুণার পাত্র, যে দেশের প্রধানমন্ত্রী জাস্ট নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের মর্যাদা বিকিয়ে দিয়েছেন সব জায়গায়। আমাদের সাথে যে কেউ যে কোনো কিছু করতে পারতো, আমাদের নাগরিকদেরকে খুন করে ফেলবেন, আপনি চুপ করে থাকবেন, বরং আপনার মানে মন্ত্রী বলবেন যে তুমি বর্ডারে যাও কেন, আপনার বিজিবি প্রধান বলবে যে তুমি গরু চোরাচালান করছো বলে খুন হচ্ছে। সেই জায়গায় আজকে নতুন করে প্রতিবাদ হচ্ছে স্ট্রংলি। ভারতের একজন মন্ত্রী আমাদেরকে টার্মাইট বলছে, আমরা কিছু বলিনি, কিন্তু কদিন আগে আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলেছে, অত্যন্ত স্ট্রংলি প্রতিবাদ করা হয়েছে। এরকম প্রতিটা জায়গায় যেখানে যেখানে যা যা প্রয়োজন, আমরা খুব বাড়াবাড়ি কিছু করছি না, আমরা যুদ্ধও করছি না, একটা স্বাধীন জাতির, সার্বভৌম জাতির বেসিক যতটুকু পাবার। আর ডক্টর ইউনূস, এটা আসলে ডক্টর ইউনূস বলেই, এই অ্যাচিভমেন্ট ওনার বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য না, রাদার উই আর ভেরি মাচ লাকি। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, উনি যখন চিফ অ্যাডভাইজার হিসেবে পেয়েছি, খুবই লাকের ব্যাপার, আমাদের খুবই সৌভাগ্য। ওনার বয়স যে এটা, সেই বয়সে অনেক বেশি কর্মক্ষম থাকে না আমাদের দেশে, কিন্তু উনি খুবই কর্মক্ষম মানুষ। আমাকে অনেকে ওনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এবং কয়েকটা বাইরের মিডিয়া একটা কথা জিজ্ঞেস করেছিল যে ওনার দায়িত্ব নেওয়াটাকে কীভাবে দেখি। আমি একদম স্পষ্টভাবে এটাই বলেছিলাম যে আমাদের খুব বড় সৌভাগ্যের ব্যাপার আছে, ইন্টারনালিও সৌভাগ্য আছে যে আমরা আমাদের দেশের মধ্যে তার পেছনে ঐক্যবদ্ধভাবে আছি, এবং যে গ্লোবাল কমিউনিটি তারা তাকে যেভাবে ট্রিট করছেন, তার সাথে যেভাবে এনগেজড হচ্ছেন, এবং সব দিকের, আপনি রাইটলি বলছেন যে বাইডেন বসছেন, ব্লিংকেন বসছেন, ওইদিকে ওয়াং ই তার সাথে কথা বলছেন এবং তার সাথে সহযোগিতা এবং স্ট্র্যাটেজিক সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলছেন, এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট বসছেন, এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসছেন। তো বাংলাদেশ আসলে এই সময়, এই মুহূর্তে আমার কাছে খুব গুরুত্ব। শুধু তাই না, এ তো গেলে এইসব অন্যান্য ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF প্রেসিডেন্ট সবাই তার সাথে দেখা করেছেন, তারা টাকার বস্তা নিয়ে হাজির হয়েছেন, 3.5 বিলিয়ন দেবো না কত বিলিয়ন দেবো, অনেকটাই মানে এই অর্থনৈতিক যে এক ধরনের বিষয়, এক ধরনের মেসেজ কিন্তু আমরা পেয়েছি যে আমাদের এই ধরনের একটি শঙ্কার সময়টিতে আমরা যেমন বিনিয়োগ নিয়ে একটি ইতিবাচক জায়গা পেয়েছি, ঠিক একইভাবে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে কিন্তু উনি ওনার বক্তব্যে একটি ইতিবাচক, যে আমরা নিরাপত্তা দিব, আমরা কিভাবে আসলে দেশটাকে সাজাতে চাই, অর্থনৈতিক এবং জলবায়ুর বিষয়টিও কিন্তু তিনি বলেছেন। আমরা একটি ছোট বিরতি শেষে আরো বিস্তারিত আলোচনা করব। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি বিশ্বজুড়ে বাংলাদেশের একটি অন্যরকম মর্যাদা নিয়ে আমরা বিশ্বে এবার নিজেদেরকে দেখলাম। এটি শুধু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারই নয়, আমাদের নিজেদের জন্যও একটি সম্মানজনক, মর্যাদাজনক একটি জায়গা, এটি আসলে অনুভূতি হয়েছে যারাই দেখেছেন। তো সে বিষয়ে যদি কথা বলি, কিছুক্ষণ আগে এর আগের পর্বে যখন আমরা কথা বলছিলাম, আমরা সবসময় বিভিন্ন দেশের কনসার্ন দেখেছি, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর কনসার্ন দেখেছি, গুম নিয়ে তারা বারবার কথা বলেছেন। এত পরিষ্কার ভাষায় কিন্তু কেউ কখনো গুমের ব্যাপারে কমিশন হচ্ছে, অর্থ পাচার রোধে কমিশন হচ্ছে, আর্থিক খাত সংস্কারের জন্য কমিশন হচ্ছে, আমরা অনেক আর্থিক খাত সংস্কারে আমরা অনেক ধরনের প্রস্তাবনা, পরিকল্পনা শুনেছি, এত পরিষ্কার ভাষায় কখনো শুনিনি। যদি এই যে মানবাধিকার আমি সমুন্নত রাখতে চাই, এর জন্য যে গুমের জন্য কমিশন করা হয়েছে, এটি সারা বিশ্বের সামনে যখন একজন মানুষ বলেন বাংলাদেশের হয়ে, সেটিকে কিভাবে দেখছেন, সেটি আমাদের জন্য কি ধরনের বার্তা দেয়? দিয়েছেন বাংলায় বক্তৃতা, নিশ্চয়ই বাংলাদেশের সব মানুষ শুনেছেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে দেশের ধারণা বলতে আমরা এক ধরনের ভূখণ্ড বুঝি, সীমান্ত এলাকা বুঝি, কিন্তু দেশেরও একটা মন আছে। সেই মনটা কি? সেই মনটা হচ্ছে দেশের জনগণ। আমরা যদি জনগণের অভিপ্রায়টা বুঝতে পারি, প্রফেসর ইউনূসের বক্তব্যের মধ্যে সে অভিপ্রায়ের বহিঃপ্রকাশ আছে, এটা একদম সত্য। এখন আমরা যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা দেখতে পাচ্ছি,
ওনারা অনেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন, অনেকগুলো কমিটি হয়েছে। এটা আমি একটু পিছনে যাই, এরশাদ পতনের পরও এই ধরনের অনেকগুলো কমিশন হয়েছিল। পরবর্তী সরকার যারা এসেছে এই কমিশনের যে সংস্কারের কথাগুলো ছিল, কিন্তু সেগুলো আর কখনো কি বলা যায় দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে এগুলা জনগণ বা সরকার বা রাষ্ট্রীয় কাঠামো, আইনি কাঠামোর মধ্যে যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল ওটা কিন্তু অতীতে হয় নাই। ফলে আমরা এখন যে ধরেন অনেকগুলো যে সংবিধান সংস্কার কমিটি, অর্থনীতি সংস্কার কমিটি, বিভিন্ন ধরনের সংস্কার কমিটি ৬-৭টা হয়েছে, কমিশন হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার কমিটি। এখন এই সংস্কারগুলো যখন হচ্ছে আমাদের কাছে কিন্তু ঠিক নতুন না আর কি। আমাদের কাছে এটা হচ্ছে যে শিক্ষা, আমরা যদি শিক্ষা আকারে নিই জাতি হিসাবে, যে আমরা কি পিছনের দিকে যাব, যে ফ্যাসিস্ট কাঠামোর দিকে যাব, নাকি নতুন করে দেশটা গড়তে চাইব, সেটা হচ্ছে শুধু যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা যে করছেন দায়িত্বটা শুধু তাদের না, যারা ক্ষমতার বাইরে আছেন যে রাজনৈতিক দলগুলো আছে তারও সদিচ্ছা থাকতে হবে। এখন এই দুইটা সদিচ্ছা যখন একত্রে আসবে তখন আমরা একটা জাতীয় ঐক্যতে পৌঁছতে পারবো। আমরা যে কোনো অন্যায়, অবিচার, গুম, খুন, হত্যা, ধর্ষণ, যে কোনো কিছু, জাতিগত বিভেদ, ধর্মগত বিভেদ, এই বিভেদগুলো নিরসন করতে পারবো। আমাদের এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ঐক্য দরকার। সে ঐক্যটা কোন জায়গার ভিত্তিতে হবে সেই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যদি যেটা দেশের মন বলছি, যে ভূখণ্ড না বললে দেশের অভ্যন্তরীণ যে মনটা আছে, যে জাগরণটা ঘটেছে, এই জাগরণের জায়গায় যদি আমরা যদি কিছু কি বলা যায় মানে সাংস্কৃতিক নবজাগরণের ক্ষেত্রে যদি প্রভাব ফেলতে পারি, সংস্কৃতি বলতে শুধু গান বাদ্য করার না, আপনি ধরেন আমলাতন্ত্রেরও এক ধরনের সংস্কৃতি আছে, পুলিশ প্রশাসনে এক ধরনের সংস্কৃতি আছে, সেনাবাহিনী এক ধরনের সংস্কৃতি আছে, এই যে নানা ধরনের সংস্কৃতি, রাজনৈতিক দলগুলো এক ধরনের সংস্কৃতি আছে। বাংলাদেশে ৪৯টা ভাষা জাতিগোষ্ঠী আছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা যখন ভূখণ্ডটা কল্পনা করব, দেশের প্রত্যেকটা এই যে জনগণের মনটা বোঝা নানা জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের ঐক্যের জায়গাটা কোথায় হবে? ঐক্যের জায়গাটা হবে গণতান্ত্রিক। এবং আমি একটা উদাহরণ দিই, সাম্প্রতিককালে আমি এক বন্ধুর, ব্যাংকার বন্ধুর ওইখানে গিয়েছিলাম একটা কাজে। তো আমি জিজ্ঞেস করলাম এখন কেমন আছেন? বলে খুবই ভালো আছি, তবে কাজকর্মে একটু স্লো, কিন্তু একটা ভয় নাই আমাদের বন্ডের মধ্যে কত টাকা জমা হচ্ছে ওই টাকাটা কিন্তু এখন নিরাপদ। এটা নিয়ে আমাদের ব্যাংকার যারা, তাদের এই চিন্তাটা করতে হচ্ছে না। ফলে এই যে উন্নতি, এটা কিন্তু একটা উন্নতি। আপনার যে পূর্বের যে ভয় ছিল কখন কোন লুটপাটকারী এসে এই টাকাটা নিয়ে যাবে আপনি জানেন না, জনগণের আমানতটা যেখান থেকে নিয়ে যাওয়া হয় সে জায়গায় তো আমরা একটা দৃশ্যমান চেহারা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেলাম আয়নাঘর থেকে বেরিয়ে আসা লোকজনের সে ভয়াবহ দৃশ্য, সে ভয়াবহ চেহারা, নির্যাতনের চেহারা। কিন্তু কত মানুষ যে নিখোঁজ, এবং এগুলো কোনো সত্যিকার অর্থে হদিস নাই আর কি। যারা এর আগে বেরিয়েছিলেন তারাও কিন্তু কখনো এত খোলাখুলিভাবে বলেননি। এই বলার স্বাধীনতাও হয়তো এই আন্দোলনের পর স্বাধীনতার কথা যেটি বলছেন, স্বাধীনতা আমরা ৭১ সালেও পেয়েছি, কিন্তু এই বলার স্বাধীনতার জায়গায় হয়তো গলার নিচে কাটার মতো আটকে থাকার একটি বিষয় রয়েছে। আমরা এটি নিয়ে কথা বলবো। ডক্টর জাহিদুর রহমান, সাখাওয়াত টিপু স্যার যেমন বলছিলেন, আমরা রাজনৈতিক একটি ভাষা আছে, সেটি আসলে এই দেশের মনের ভাষা, জনগণের ভাষা কতটুকু বলছে এই মুহূর্তে সবাই তো বলছে, কতটুকু আসলে মনের ভাষা বলছে? আসছে তার আগে গুম নিয়ে দুটো কথা একটু বলা দরকার। মানে আমরা এই যে গুম করা যাবে না, মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাকে টর্চার করা যাবে না, আমাকে বিচার ছাড়া হত্যা করা যাবে না, আমাকে ন্যায় বিচার করতে হবে, মানে 1948-এ, মানে ৭৫ বছর আগে আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানে এটা এত পুরনো একটা ডকুমেন্ট আমরা করেছিলাম, আজকে আমাদেরকে আবার ফাইট করতে হচ্ছে। এবং ফাইটটা কেমন ছিল আমি একটু পড়ি। আমরা জানি যে যারা গুম হয়েছে গত সরকারের সময় তাদের একটা সংগঠন আছে, স্বজনদের, গুমদের তো সংগঠন হবে না, স্বজনদের সংগঠন, মায়ের ডাক নামে। আমি অনেকগুলো প্রোগ্রামে গেছি এবং আমি অনেকে বলি, আমি যে কাউকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি, আপনি কত পাষাণ হৃদয়ের মানুষ
ওই প্রোগ্রামে যাবেন এবং আপনি না কেঁদে থাকতে পারেন কিনা, আই ক্যান চ্যালেঞ্জ। আমি একটু পড়ি, এরকম একটা প্রোগ্রামে আই ওয়াজ প্রেজেন্ট ইন দেয়ার, প্রথম আলো রিপোর্ট করেছে, আমি পড়ছি। একজন গুম হওয়া ব্যক্তির স্ত্রী নাসিমা আক্তার বলছেন, কিসের পুলিশ? আমি থানায় গেছি, পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে। পুলিশের ডিসি আমার চিঠিটা একবারও পড়লো না, বলে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, আপনি র্যাবের কাছে যান। পুলিশ এখন 3 বছর পরে এসে জিজ্ঞেস করে আমার স্বামী গুম হয়েছে নাকি কোথাও চলে গেছে। আমাদের কষ্ট লাগে, ঘেন্না আসে। এখন মন্ত্রীরা আরামে বসে থাকে, আমাদের বিরুদ্ধে যখন কথা বলে হেলে দুলে বলে, আরে না, বাংলাদেশে কখনো গুম হয় না, ওনারা ঋণের দায়ে চলে গেছে, বিয়ে করেছে। এটা কতটা লজ্জার! আমার মনে হয় না সমাজে শ্বাস নেই, আমাদের এখন মেরে ফেলেন। তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে, উপহাস করে, আমাদের ঘরে কোনো উৎসব হয় না, আমাদের বাচ্চারা কখনো হাসে না। নাসিমা আক্তারের বক্তব্য, ঘটনাচক্র আই ওয়াজ প্রেজেন্ট ওভার দেয়ার, দ্যাট ওয়াজ বাংলাদেশ সাম ইয়ার্স ব্যাক। এবং আপনি যে রাইটলি বলছিলেন যে গুম নিয়ে জাতিসংঘ আমাদেরকে ডেকে পাঠিয়েছে, ওখানে এই সব কথাবার্তা বলে আসা হয়েছে। এবং এখন বাংলাদেশ গুমের যে কনভেনশন সেটাকে র্যাটিফাই করছে উইদিন 2 উইকস, এটা ডক্টর ইউনূস ঘোষণা করেছেন। সো আপনি ঘোষণা করছেন আমি কাউকে গুম করব না, স্পষ্টভাবে বলছেন, আন্তর্জাতিকভাবে আপনি এটা করছেন, কমিশন তৈরি করছেন। হ্যাঁ, এটা অবশ্য সত্য। ইনফ্যাক্ট ফ্রান্সিস ফুকুয়ামার লাস্ট যে বইটা, লিবারেলিজম অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস, উনি একটা কথা ওখানে বলছেন যে ইউরোপ আমেরিকার মানুষ ওখানে কিন্তু এক ধরনের কর্তৃত্ববাদ মাথা চাড়া দিচ্ছে। মনে হচ্ছে যে না, লিবারেল সোসাইটি খুব ভালো ডিসিশন মেক করে না, সুতরাং ওই যে দেখো পুতিন কত ফাস্ট ডিসিশন নিতে পারে, তারপরে হাঙ্গেরিতে অরবান কত ফাস্ট ডিসিশন নিতে পারে। তো ফুকুয়ামা বলছেন যে এই যে রাইটগুলো নিয়ে তুমি জন্মে উঠছো, তুমি এগুলো আসলে টের পাচ্ছ না, এগুলো কত বড় লড়াই পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো আমরা আসলে সেই লড়াইটাই দেখলাম। ডক্টর ইউনূস রাইটলি আবার বললেন যে মানুষ এটার জন্য এইভাবে জীবন দিয়েছে, তার ভোট দেওয়ার অধিকার, তার মত প্রকাশের অধিকার, তার অর্থনৈতিক স্বাধীনতার অধিকার, তার সুযোগের অধিকার, রাইট, তার ফ্রিডম পাওয়া সব কিছুর ক্ষেত্রে। এখন যে কথাটা বলছিলেন মনের ব্যাপার, আসলে যেটা হয়, মানে আমি সাম্প্রতিক সময়ে যদি মানুষের খেয়াল করি, মানে প্রচুর প্রত্যাশা। তো মানে এখন আমরা শেখ হাসিনাকে যে যে কারণে সরিয়েছি, আমরা চাইছি 180 ডিগ্রি রিভার্সাল অফ দ্যাট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। তো প্রবলেমটা সম্ভবত ওই জায়গায় যে আমরা অনেক বেশি চাইছি, অনেক দ্রুত চাইছি, কিন্তু যেটা ট্রু যে দীর্ঘদিন এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলা, এবং আমরা চাওয়াও, মানে আমরা যে মন থেকে আমি বলছি আমি লিবার্টি চাই, আমি স্বাধীনতা চাই, আমি গণতন্ত্র চাই, কিন্তু একটা প্রবলেম হয়, আপনি দীর্ঘদিন যখন একটা স্বৈরতন্ত্রের অধীনে বসবাস করেন, তখন আমরা এটা ট্রিকল ডাউন করে। আমি সবসময় বলছি রাষ্ট্র থেকে সমাজে, পরিবারে, ব্যক্তির মধ্যে আমরা নিজেরাও এক ধরনের ইনটলারেন্ট। আমি গণতন্ত্র চাইছি কিন্তু ব্যক্তিগতভাবে আমি আসলে ইনটলারেন্ট হয়ে উঠেছি বিকজ অফ দ্য সিস্টেম। সো মানুষের প্রকাশ আছে, কিন্তু সেটার জন্য আমাদের একটু প্রস্তুতিও লাগবে এবং একটু সময় লাগবে বলে। একদমই তাই, আমাদের আরও কিছুটা ধৈর্য ধরা উচিত এবং সময়ও দেওয়া উচিত যদি আমরা এত সংস্কার চাই। আর যদি নির্বাচন চাই, এর মধ্যে কিন্তু বলেছে যদি শুধু নির্বাচনের জন্য হয়, সেক্ষেত্রে যেন শুধু নির্বাচনের জন্যই তারা কাজ করবেন। একটি ছোট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। বিরতির পর স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি বিশ্বজুড়ে বাংলাদেশ। আমি দুজনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। একটি কথা তিনি বলেছেন, পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনের সার্বজনীন অঙ্গীকার, এবং সেখানে কৃষি, পানি, জনস্বাস্থ্য, পানি নিয়ে আমরা কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে ফাইট করে যাচ্ছি। সেই জায়গাটিতে তিনি বলেছেন আন্তর্জাতিক মহলগুলো যদি সবার জন্য সমানভাবে চিন্তা না করেন, শুধু নিজের জন্য সহায়তার কথা ভাবেন, সেক্ষেত্রে আসলে এটি খুব কঠিন হয়ে যাবে। সরাসরি হয়তো বলেননি, কিন্তু এটি এক ধরনের প্রাকৃতিক যে সম্পদ, সেটির যে একটি সমবন্টন, সম অধিকারের বিষয় রয়েছে, সেটি কিন্তু চলে আসে। কিভাবে দেখছেন সাখাওয়াত টিপু? আচ্ছা, অনেকগুলো ইস্যু আছে। পানি তো আমাদের সমস্যা ভাসানির আমল থেকে, সে ভাসানির ফারাক্কা লং মার্চ থেকে এই লড়াইটা চলছে আর কি, এখনো চলছে। আমরা জানি না আসলে আমাদের নদীগুলোর অবস্থা কি। আমাদের বাইরের পানির চাইতে আমাদের যেটা সবচাইতে সংকট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নদীগুলো ড্রেজিং হয় না কখনো, দীর্ঘদিন খনন হয় না, এবং এটার যে গতিপথগুলো, বেশিরভাগ গতিপথই দখল হয়ে গেছে। আপনি তুরাগ নদী যান, এই যে পিছনে বুড়িগঙ্গার ওই পাশটাই যান, দেখবেন নদী ভরাট করে, হ্যাঁ, বেশিরভাগ নদী ভরাট হয়ে গেছে। আসলে আমাদের নদীর যে দৃশ্যমান চেহারা, আমরা যদি ম্যাপগুলো দেখি, এই নদীগুলো এখন আর নাই। এখন আপনি পানি নিষ্কাশনের ক্ষেত্রে বা বন্যা দুর্যোগের সময় উজানের পানি তো নামবে,
প্রথম কথা হচ্ছে ন্যাচারালি যদি দেখি, আর একটা হচ্ছে শত্রুতাবশত যদি পানি ছাড়ে, ওইটা হচ্ছে আমরা ষড়যন্ত্র বা সম্ভাবনা বা আশঙ্কার কথা বলতে পারি। কিন্তু ন্যাচারাল যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সারা দেশে বা নদী খনন, খাল খনন এবং কৃষি ব্যবস্থার যে উন্নয়নের কথা বলছি, এই জায়গাটা আমাদের দীর্ঘদিন ধরে এক অর্থে নাই বললেই চলে আর কি। ফলে এটা নতুন করে ভাবতে হবে। যা আমাদের এখানে উপদেষ্টা আছেন, উনি দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করেন, নদী নিয়ে কাজ করেন, ভূমি নিয়ে কাজ করেন, ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে আমাদের, যেহেতু নদীমাতৃক দেশ, পানিটাই আমাদের সম্পদ। এটা যদি আমরা কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি, আমি থিওরিটিক্যাল কথা বলছি, পানির অপর নাম জীবন বলছি না, পানিটাই আমাদের সম্পদ। এই সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের কৃষি বলি বা ধরেন সভ্যতার ক্ষেত্রে বা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে, প্রাণী জগতের ক্ষেত্রে, শুধু মানুষ বাঁচলে তো হবে না, আপনাকে মাছ পাইতে হবে, আপনাদের অন্যান্য খাদ্যদ্রব্য পাইতে হবে, অন্যান্য প্রাণীরও তার খাদ্যদ্রব্যের দরকার আছে। ফলে এই পানি যত দূষিত হবে বা এই পানি নিয়ে যত খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, ততই দেশের জন্য খারাপ। আর হচ্ছে প্রতিবেশীর ক্ষেত্রে, আমরা কিছুদিন আগে তো বার্মার সঙ্গে একটা ইয়ে করে বঙ্গোপসাগরের যে ওই যে টেকনাফ নদীর যে সীমান্ত, ওই এলাকায় বাংলাদেশ কিন্তু জিতেছিল, তার অধিকারটা পেয়েছিল বঙ্গোপসাগরের ওই ইয়েটা। ফলে এসব ক্ষেত্রে তো আমাদের আইন আদালত আছে, এবং আমার ধারণা এই সরকারের যে ব্যক্তিত্ব, এই সরকারের কি বলে যে পদক্ষেপ এবং দেশকে দেশ হিসেবে কল্পনা করতে পারা, নিজের দেশকে নিজের দেশ হিসেবে এবং প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে কল্পনা করতে পারার যে সামর্থ্য, যে ক্ষমতা, আমার মনে হয় বর্তমান সরকারের এবং বিশেষ করে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার যে বিশ্ব ব্যক্তিত্ব, এবং সেটার কারণে হয়তো আমাদের সম্ভব হয়ে উঠবে। এটা আমরা একটা সম্ভাবনার জায়গাটা দেখি। হ্যাঁ, উনি কিন্তু বলেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা এবং স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ সবার সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বজায় রাখতে চায়। আচ্ছা, ডক্টর জাহেদুর রহমান, কিভাবে আসলে এই যে যেই কথা দিয়ে শেষ করেছিলাম, সেটিকে আসলে কিভাবে দেখছেন? এই যে পারস্পরিক সম্মানবোধ, মর্যাদা নিয়ে হচ্ছে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের সাথে আমরা থাকতে চাই এবং আমরা নিজেদের অংশগ্রহণ করতে চাই, আমাদের ন্যায্যতার যে পাওনা, সেটিও তো আসলে এই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে একটি অন্যতম জিনিস, যে আমি আমার প্রতিবেশীকে মর্যাদা দিচ্ছি কিনা, সেটি হচ্ছে তার প্রাপ্য দিচ্ছি কিনা। নিশ্চয়ই, আমি পয়েন্টে আসবো। আর আপনি একটু আগে মানে ডক্টর ইউনূসের ভাষণটা যতদূর শুনলাম, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। উনি একটা অংশে বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে কি করছেন এখন, সেই প্রেক্ষাপট এবং এখন কি করছেন, এগুলো নিয়ে আলাপ। আর একটা গ্লোবাল, ওনার একটা গ্লোবাল পরিচিতি আছে, এবং রিসেন্টলি উনি যেহেতু সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলেন, তার মূল ফোকাস হচ্ছে এটা যে বিদ্যমান যে বিশ্ব ব্যবস্থা আছে, এই যে জল সহ, পানি সহ আরও যা যা জায়গায় আমাদের আমরা সব নষ্ট করছি কেন, উনি রাইটলি বলেন যে ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট হচ্ছে এখন বিজনেসের মডেল। এই মডেলের কারণে আসলে আমরা এখন কোনো কিছু আর কেয়ার করছি না, আমরা সব কিছু ধ্বংস করে হলেও আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। এবং এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্যই আমরা দেখব ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি ওনারা করেছেন, এবং ডক্টর ইউনূস তার স্পিচে এসডিজির কথা এনেছেন, এবং সামহাউ ওনার নিজের প্রবর্তিত দুটো জিনিসও এসডিজির সাথে কোইনসাইড করে। 3-0 কথা আজকে আমরা ওখান থেকেও শুনলাম, এবং ওনার সোশ্যাল বিজনেস যে মডেল, উনি দাবি করছেন যে আমরা আসলে ব্যবসা করব, কিন্তু এটা আসলে অন্যের বা এই পৃথিবীর যে যাবতীয় সম্পদ আছে সেগুলোকে দূষিত করে দিয়ে না, সব আমরা কন্টামিনেটেড করে ফেলছি। আর আমাদের তো আসলে মনে রাখা দরকার যে পৃথিবীতে আমরা এখন আছি, এই পৃথিবী শুধু আমরা যারা এই মুহূর্তে পৃথিবীতে আছি তাদের জন্য না, অনাগতকালে আরও বহু মানুষ এই পৃথিবীতে আসবে, বহু প্রাণী এই পৃথিবীতে আসবে, জীববৈচিত্র্য আছে, সবার জন্য এই পৃথিবী, কিন্তু আমরা ওটা করছি না। এটা ইনফ্যাক্ট উনি দীর্ঘদিন থেকে আমাদের চিফ অ্যাডভাইজার হওয়ার আগেই এগুলো নিয়ে কথা বলছেন। সমমর্যাদার ভিত্তিতে যে কথাটা বলছে খুবই রাইটলি, এবং ওই যে আবার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল রিলেশনশিপ কোনটা, দুটো দেশের মধ্যে একটা সাস্টেইনেবল রিলেশনশিপ হচ্ছে এটা যদি উইন উইন ধরনের সম্পর্ক হয়। এটা যদি এরকম হয় যে আপনি একটা দেশকে কলোনি বানিয়ে রাখতে চান, কলোনি বানিয়ে আপনি ওখানে যে কোনো কিছু পেতে চান যেটাতে শুধু আপনি বেনিফিটেড হবেন আর আরেকজনের ক্ষতি হবে, প্যারাসাইটের মতো আপনি শুষে নেবেন আপনার হোস্ট থেকে, ওটা সাস্টেইনেবল কোনো রিলেশনশিপও না। সুতরাং কেউ যদি লং টার্ম মনে করে যে সাস্টেইনেবল করতে যায়, তাহলে মিউচুয়াল বেনিফিট এনশিওর করে রেসপেক্ট রেখে সেটা করতে। সেটি অবশ্যই। আমরা একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
বিরতি থেকে ফিরে প্রথম যে প্রশ্নটি করতে চাই, উনি কিন্তু বলেছেন ভাষণে যে সংযুক্ত বিশ্ব, সেখানে অভিবাসনের নিরাপত্তার বিষয়টি, সেটাকে কিভাবে দেখছেন? আমাদের 1.5 কোটি মানুষ অভিবাসন বিদেশে থাকেন, শ্রমবাজার আছে আমাদের। শ্রমবাজারের ক্ষেত্রে এই সরকার যে মানে কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন বিমানবন্দর, তারপর খুবই ভালো পদক্ষেপ আর কি। কিন্তু আমি প্রফেসর ইউনূসের একটা জিনিস শুনলাম যে মানে উনি বলছে যে শুধু শ্রম দিতে যাবে না, তারা একই সঙ্গে উদ্যোক্তাও হবে পৃথিবীর যে কোনো জায়গায়, এটা ছোট উদ্যোক্তা হোক বা হোক, যে শুধু কায়িক শ্রমটা দেবে না আর কি। কিন্তু অভিবাসনের ক্ষেত্রে উনি আরেকটা কথা, যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা হয়তো এই আলোচনা, উনি রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে যেমন এক ধরনের অভিবাসন সমস্যা। আবার হচ্ছে আমাদের দেশে শ্রমবাজার নিয়েও কথা বলেছে উনি, বিশ্বের শ্রমবাজার বা এই জায়গাগুলো। এখন এটি কিভাবে সমাধান হবে? অনেক কিছু, ধরেন এই দীর্ঘদিন ধরে যে রোহিঙ্গারা এখানে আছে, একদিকে হচ্ছে ধরুন আরাকান রাজ্য স্বাধীনতার পথে যাচ্ছে, আদৌ এটা সমাধানটা কি হবে আমরা এখনো জানি না। ওইখানে এক ধরনের অস্থিরতার জায়গা আছে আমাদের সীমান্তবর্তী জায়গায়। আমার প্রফেসর ইউনূস খুব ভালো উদ্যোগ নেবেন এবং অভিবাসী যারা আছেন, শ্রমিক বা তাদের ক্ষেত্রে নাগরিক হিসাবে সে যাতে মর্যাদাটা পায় আর কি। এখন আমাদের বাজার হচ্ছে দুইটা, একটা হচ্ছে বড় বাজার, একটা হচ্ছে ইনার ইকোনমি, আর একটা হচ্ছে অর্থনীতিটা আসে হচ্ছে প্রবাসীদের যে রেমিটেন্স, হ্যাঁ, ওটা কিন্তু এক ধরনের অভিবাসী লোকজন থেকে, যারা প্রবাস থাকে তাদের কাছ থেকেই আসে আর কি। তো এই দুইটা জায়গায় আমরা যদি আরো সমন্বয় করতে পারি, আরো ভালো উদ্যোগ নিতে পারি, হয়তো দেশটার জন্য ভালো আর কি। মানে রোহিঙ্গা সমাধানটা দ্রুত সমাধান করা উচিত এবং আমার মনে হয় প্রফেসর ইউনূস থাকতে থাকতে যদি এটা যথাযথ সমাধান হয়, দেশটা বেঁচে যাবে আর কি। অনেকটা সেই রকমই বলা যায়, কারণ উনি কিন্তু রোহিঙ্গাদের শুধুমাত্র আমরা বাংলাদেশের যে মানুষের নাগরিক মর্যাদার কথা বলেছেন তা কিন্তু নয়, রোহিঙ্গারা যেন তাদের দেশে নিজেদের নাগরিক মর্যাদা নিয়ে থাকতে পারেন সে বিষয়টিও কিন্তু তিনি নিশ্চিত করার জন্য সারা বিশ্বকে। একটা ছোট্ট পয়েন্ট যোগ করে দেই যে আত্মমর্যাদা কিভাবে বোঝায়। আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের বিগত সরকার রোহিঙ্গা শব্দটা উল্লেখ করতো না, কারণ মিয়ানমার পছন্দ করতো না। বলা হতো দ্য ডিসপ্লেসড পিপল অফ রাখাইন প্রভিন্স। শেখ হাসিনার স্পিচ যে কেউ খুঁজে দেখবেন, কারণ ওরা ওকে জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করতো না বলে রোহিঙ্গা শব্দ বাংলাদেশও তার কথা শুনে ব্যবহার করতো না। আজকে জাতিসংঘে উনি রোহিঙ্গা শব্দটা রিপিটেডলি ব্যবহার করেছেন। এখানেও একটা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদার আরেকটা প্রকাশ হয়েছে। উনি কিন্তু আরেকটি জিনিসও বলেছেন যে ইউক্রেনের সাথে যা হচ্ছে, গাজা ফিলিস্তিনিতে যা হচ্ছে সেগুলোর কথাও বলেছেন। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে অনেকে এই অভিযোগটা তার বিরুদ্ধে করছিলেন যে উনি অনেক বেশি প্রো আমেরিকান হয়ে গেছেন কিনা। উনি বাইডেনের সাথে, উনি ব্লিংকেনের সাথে, উনি ক্লিনটনের পুরনো বন্ধু এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন, কিন্তু উনি প্রমাণ দেখিয়ে দিলেন যে যেখানে জরুরি প্রয়োজন সেখানে। কারণ আপনি যদি বিশেষ করে গাজার কথা বলেন, ইসরায়েল এবং ইসরায়েলের সাথে আমেরিকার সখ্যতা, উনি কিন্তু ছাড় দেননি। মানবতার প্রশ্নে কিন্তু উনি খুব স্ট্রংলি কন্ডেম করেছেন, ওটা বন্ধ করতে বলেছেন। সুতরাং এটা দিয়েও একটা নতুন ডাইমেনশন তৈরি করেছেন। আমরা প্রায় শুনতাম, আবার আমি প্রায় কেন যেন বিগত সরকার বলছে, আগের সরকার বারবার বলতো তারা তো ইসরায়েলের নিয়ে কিছু বলছে না, ডক্টর ইউনূস কিছু বলছেন, এসব কথাবার্তা ছিল। উনি আজকে একেবারে বিশ্ব সভায় গিয়ে সেই জিনিসটা, উনি যখন দায়িত্বে এসছেন সেই দায়িত্বের জায়গা থেকে এগুলো বলে উনি কিন্তু এটিও বলেছেন, সাখাওয়াত টিপু স্যারকে যদি বলি, অর্থনৈতিকভাবে যে সারা বিশ্ব আসলে এই ধরনের যে অস্থিরতা সেটি চায় না, এই যুদ্ধ অবস্থা চায় না। যুদ্ধটি কি আসলে বিশ্বের জন্য ভালো? না, যুদ্ধ তো দুই ধরনের যুদ্ধ। একটা হচ্ছে 60-এর দশকে পৃথিবী জুড়ে ধারণা করা হয়েছিল যে লিবারালিজমের মৃত্যু ঘটে গেছে, তখন হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। 60-এর দশকের যে আন্দোলন, এই বাংলাদেশ হচ্ছে সেই 60-এর দশকে আন্দোলনের একটা ফসল আর কি। পৃথিবীর বিভিন্ন দেশ 60-এর দশকে স্বাধীন হয়েছে, যেমন আফ্রিকান অনেকগুলো দেশ জাতীয়তাবাদের উত্থান হয়েছে। কিন্তু এখন এই জাতীয়তাবাদের উত্থানটার একটা মানে নতুন প্রক্রিয়ার মধ্যে আর কি। লিবারালিজম তখনই, আমেরিকান লিবারালিজম ধারণা করা হয়েছিল যে লিবারালিজমের ওইখানে মৃত্যু হয়ে গেছে আর কি। কিন্তু নতুন যে লিবারালিজম, ফ্রান্সিস ফুকো আমার কথা ভাই বললেন, আমি বলছি যে এটার যে গণতান্ত্রিক বুর্জোয়া চেহারা, যে চেহারাটা আমরা দেখতে চাই, একটা গণতান্ত্রিক বুর্জোয়া বিকাশ, যেখানে সমাজে বৈষম্যের পরিমাণটা কম থাকবে
মানে সমাজটা সহনশীল হবে, মানুষ ন্যায় বিচার পাবে, হ্যাঁ, মানবিক মর্যাদাটা পাবে। পৃথিবীর যে কোনো দেশ, সে অভিবাসী হোক, সে দেশে থাকুক, অথবা হ্যাঁ যে কেউ হোক আর কি, সে বিষয়টা অবশ্যই সে মর্যাদাটা অক্ষুণ্ণ রাখার জন্য প্রফেসর ইউনূস সেই কথাটাই বললেন না আজকে। জি, বিশ্ব সম্মেলন বলছি আমরা, সেখানে আজকে অনেকগুলো, শুধু বাংলাদেশের কথা না, মানবাধিকারের কথা যখন আসে তখন সব দেশের কথা আসে, এবং অর্থনীতি আসলে শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, এটি আন্তর্জাতিক যে পরিবেশ পরিমণ্ডল রয়েছে সেটিও কিন্তু প্রভাব ফেলে। আজকের মতো এখানেই শেষ করছি।